মাটির ৫০০ মিটার নিচে কি লুকিয়ে রেখেছে ইরান? তবে কি এখানেই লুকানো আছে ইরানের হাজারো ক্ষেপণাস্ত্রের ভান্ডার? আর এখান থেকে কি চলছে ইরানের ক্ষেপণাস্ত্র যুদ্ধ? হ্যাঁ, মাটির ৫০০ মিটার নিচে ইরান লুকিয়ে রেখেছে তাদের মিসাইল সিটি। আর এই ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার মিসাইল। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার খবর সামনে আসছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিশাল ক্ষেপণাস্ত্র শক্তি কোথা থেকে পরিচালনা করছে ইরান? কিভাবে এত হামলার পরও তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার শেষ হচ্ছে না? সামরিক বিশ্লেষকদের মতে এর উত্তর লুকিয়ে আছে মাটির গভীরে। পাহাড় কেটে শত শত মিটারের নিচে তৈরি করা হয়েছে গোপন ভূগর্ভস্থ ঘাঁটি, যেগুলোকে বলা হয় মিসাইল সিটি। এখান থেকেই মুহূর্তের মধ্যে ছোড়া যেতে পারে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল। তবে কি এই গোপন শহরগুলোই এখন ইরানের যুদ্ধ ক্ষমতার আসল শক্তি, নাকি এগুলোই একদিন পরিণত হতে পারে তাদের সবচেয়ে বড় দুর্বলতায়? মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধ চলছে তার কেন্দ্রে রয়েছে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার। ২০২২ সালে মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক হিসাব অনুযায়ী ইরানের কাছে ৩,০০০-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে। গত এক দশকে এই ক্ষেপণাস্ত্রগুলোর নিশানার নির্ভুলতাও অনেক বেড়েছে। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই, আমেরিকায় পৌঁছানোর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও নেই। তবে প্রচলিত অস্ত্রের দিক থেকে তাদের এই ক্ষেপণাস্ত্র ভান্ডার পশ্চিমা দেশগুলোর জন্য বড় উদ্বেগের বিষয়। বিশেষ করে ইরানের চিরশত্রু ইসরায়েল ও আমেরিকা এই ভান্ডার নিয়ে বেশ সতর্ক। ইরানের কাছে আধুনিক যুদ্ধবিমান নেই। মান্ধাত্তার আমলের মিগ-29 ও টমক্যাট F-14 ছাড়া তাদের বিমান বাহিনী খুব দুর্বল। গত বছরের জুনে ইসরায়েল যুক্তরাষ্ট্রের টানা ১২ দিনের হামলায় আকাশ প্রতিরক্ষাও অনেকটা ভেঙে পড়েছে। তাই এই ক্ষেপণাস্ত্র ভান্ডারই এখন ইরানের প্রধান ভরসা। সামরিক বিশ্লেষক গিয়ের্মো পুলিদো বলেন, ইরানের প্রায় ২,০০০ ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আঘাত করতে পারে। এর পাশাপাশি ইরানের কাছে বড় সংখ্যায় কামিকাজে ড্রোন ও ক্রুজ মিসাইল রয়েছে। এমনই এক যুদ্ধ হতে পারে তা ভাবনায় রেখেই এই সংকট থেকে বাঁচতে ইরান বছরের পর বছর ধরে তৈরি করেছে এই মিসাইল সিটিগুলো। পুলিদো আরও জানান, এগুলো পাহাড়ের গভীরে খোদাই করা ভূগর্ভস্থ ঘাঁটি। কোনটি মাটির ৫০০ মিটার নিচে। এখানে শাহাব-3, সেজিল ও খুররামশাহের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাখা হয়। এই ক্ষেপণাস্ত্রগুলো ২,০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে। এই ঘাঁটিগুলোর প্রবেশপথ ও উৎক্ষেপণ পথ ধ্বংস করতে পারলে এগুলো কবরে পরিণত হবে। তখন ক্ষেপণাস্ত্র উঠতে পারবে না, লঞ্চার বহনকারী ট্রাকও বের হতে পারবে না। ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যে দাবি করেছে এমন কিছুরই। ইসরায়েলের দাবি, তাবরিজ এলাকায় একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা করা হয়েছে। এই সংঘাতকে পুলিদো বলছেন নতুন ধরনের যুদ্ধের নিখুঁত উদাহরণ। তিনি এর নাম দিয়েছেন সালভো যুদ্ধ। এই যুদ্ধে ভূমি দখল নয়, বরং প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র ভান্ডার ধ্বংস করাই মূল লক্ষ্য। ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ বা বিমানের বদলে এখন যুদ্ধ হচ্ছে ক্ষেপণাস্ত্রে। ইরানের সবচেয়ে বড় মিসাইল সিটি হল লোরেস্তান প্রদেশের খোররামবাদে। পূর্ব আজারবাইজানের প্রদেশে তাবরিজ ঘাঁটি দ্বিতীয় বৃহত্তম। এখানকার কিছু ক্ষেপণাস্ত্র ইউরোপের পূর্বাঞ্চলেও আঘাত করতে পারে। ইস্পাহানে রয়েছে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। সামরিক বিশ্লেষক হেসুস পেরেস ত্রিয়ানা বলেছেন, এই যুদ্ধের চাবিকাঠি হবে গোয়েন্দা তথ্য। সেই তথ্যের মাধ্যমেই মিসাইল সিটিগুলো খুঁজে বের করে ধ্বংস করতে পারলেই এই যুদ্ধের ফয়সালা হবে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই নতুন যুদ্ধে এখন লড়াই শুধু আকাশে বা মাটিতে নয়, বরং মাটির গভীরেও। এখন প্রশ্ন হলো, ইরানের এই গোপন মিসাইল সিটি কি তাদের অজেয় করে তুলবে, নাকি সেগুলোর অবস্থান ফাঁস হলেই বদলে যাবে পুরো যুদ্ধের ফলাফল? ইরানের ক্লাস্টার বোমা আতঙ্কে ইসরায়েল। ইরানের সামরিক শক্তির সামনে কি ধীরে ধীরে মুখ থুবড়ে পড়ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল?
ইরানের নতুন কৌশলে বিপাকে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। ইহুদিবাদী দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে কি মিসাইল প্রযুক্তিতে নতুন কোনো কৌশল যুক্ত করেছে তেহরান? কারণ ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের দাবি, ইরান যে ক্ষেপণাস্ত্র ছুড়ছে তার প্রায় অর্ধেকই ব্যবহার করা হচ্ছে বিশেষ ধরনের ক্লাস্টার ওয়ারহেড, যা আকাশেই ভেঙে ডজন ডজন ছোট বোমায় পরিণত হচ্ছে। ফলে একটি মিসাইলই মুহূর্তের মধ্যে বড় এলাকা জুড়ে সৃষ্টি করছে ভয়াবহ ঝুঁকি। এই তথ্য প্রকাশের পর ইসরায়েলের নিরাপত্তা মহলে শুরু হয়েছে নতুন উদ্বেগ। ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রের ভাষ্য অনুযায়ী এসব ক্লাস্টার ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে বহু ক্ষুদ্র বিস্ফোরক ছড়িয়ে দেয়। এর কিছু সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হলেও অনেকগুলো মাটিতে পড়ে থেকে পরে বিস্ফোরিত হতে পারে, যা বেসামরিক মানুষের জন্য দীর্ঘমেয়াদী হুমকি তৈরি করে। ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ছোড়া অনেক মিসাইলই এমনভাবে ডিজাইন করা যে আকাশে পৌঁছানোর পর সেগুলো ভেঙে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। প্রতিটি সাবমিশনে তুলনামূলক কম বিস্ফোরক থাকলেও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ার কারণে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। কর্মকর্তাদের ভাষায়, একটি ক্লাস্টার ওয়ারহেড প্রায় 10 কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে। ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলার পর ঘটনাস্থলে উদ্ধার কর্মীরা যে ক্ষয়ক্ষতির চিত্র দেখেছেন তা দেখে তাদের ধারণা সেখানে ক্লাস্টার ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে। ওই হামলায় 2 নির্মাণ শ্রমিক নিহত হন। এদিকে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তাদের কিছু ব্যালিস্টিক মিসাইলের ওয়ারহেডে এই ধরনের ক্লাস্টার সাবমিশনে যুক্ত করছে। আর এর মাধ্যমে একটি মিসাইল দিয়ে বিস্তৃত এলাকায় আঘাত হানার ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে তেহরান। বিশেষজ্ঞদের মতে, ক্লাস্টার মিউনিশন মূলত এমন অস্ত্র যা মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে বহু ক্ষুদ্র বোমা আকাশে ছড়িয়ে দেয়। এগুলোর অনেকগুলো সঙ্গে সঙ্গে বিস্ফোরিত না হয়ে মাটিতে থেকে যায় এবং পরে বিস্ফোরণের ঝুঁকি তৈরি করে। এই কারণেই আন্তর্জাতিকভাবে এই অস্ত্র নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। 2008 সালের কনভেনশন অন ক্লাস্টার মিউনিশন চুক্তির মাধ্যমে বিশ্বের শতাধিক দেশ এই অস্ত্রের ব্যবহার, উৎপাদন ও মজুত নিষিদ্ধ করেছে। তবে ইরান ও ইসরায়েল সেই চুক্তির অংশ নয়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও আগের সংঘাতগুলো বিশ্লেষণ করে দাবি করেছে, ইরান অতীতেও কয়েকবার ক্লাস্টার মিউনিশন ব্যবহার করেছে। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধেও এমন অভিযোগ রয়েছে, বিশেষ করে 2006 সালে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে মার্কিন তৈরি ক্লাস্টার বোমা ব্যবহারের বিষয়ে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকদের মতে, ক্লাস্টার ওয়ারহেডের ব্যবহার একটি গুরুত্বপূর্ণ সামরিক কৌশল হতে পারে, কারণ একটি বড় বিস্ফোরণের বদলে বহু ছোট বিস্ফোরণের মাধ্যমে বিস্তৃত এলাকায় ক্ষতি করা সম্ভব হয়। ফলে প্রচলিত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এগুলো প্রতিহত করা আরও জটিল হয়ে পড়ে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ইরান কি ধীরে ধীরে এমন এক ক্ষেপণাস্ত্র কৌশল গড়ে তুলছে যা মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে নতুন বাস্তবতা তৈরি করতে পারে? আর যদি তাই হয়, তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে কি আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে? ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে দেশটির বিরুদ্ধে 28 ফেব্রুয়ারি আচমকা সামরিক আগ্রাসন শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু প্রায় 2 সপ্তাহ সময় শেষ হতে চললেও ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের যে মার্কিন ইসরায়েলি লক্ষ্য, তার বিন্দুমাত্র অর্জনের লক্ষণও দেখা যাচ্ছে না। তাই প্রশ্ন উঠছে, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি শেষ পর্যন্ত স্থল অভিযানের পথে হাঁটবে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি ইরানের বিরুদ্ধে এই দুঃসাহস দেখাবে? গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসন শুরু করলে দেশটির তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। তবে ইরান অতি দ্রুতই শীর্ষ নেতৃত্ব পুনঃস্থাপিত করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আশা নিরাশায় পরিণত হয়। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল শীর্ষ নেতা এবং শাসন কাঠামোর একটি বড় অংশকে সরিয়ে দিলে পুরো ব্যবস্থাটি ধসে পড়বে।
বরং ঘটে তার উল্টোটি। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পাল্টা প্রতিক্রিয়ায় ইরান এ অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনা ও ইসরায়েলি ভূখণ্ডকে লক্ষ্য করে ব্যাপক আকারে মিসাইল ও ড্রোন হামলা চালায়। ইরানের মুহুর্মুহু হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা। ইরানের মিসাইল তাণ্ডবে দিশেহারার মতো অবস্থা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। বিশ্লেষকদের ধারণা, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে ব্যর্থ হয়ে এবার দেশটির বিরুদ্ধে স্থল অভিযানের পথে হাঁটতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কারণ হিসেবে তারা বলছেন, দূর থেকে হামলা চালিয়ে ইরানের ক্ষতি করতে পারলেও শাসন ব্যবস্থা বা নেতৃত্ব পরিবর্তনের যে লক্ষ্য তা কখনো পূরণ হবে না, যা কেবলমাত্র স্থল অভিযান পরিচালনার মাধ্যমেই সম্ভব। আর এখানেই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি ইরানে স্থল অভিযান পরিচালনার মতো দুঃসাহস দেখাবে? ইরান ভৌগোলিকভাবে পাহাড় বেষ্টিত হওয়ায় দেশটি একটি প্রাকৃতিক দুর্গ হিসেবে পরিচিত। ইরানের দুর্ভেদ্য ভূপ্রকৃতির কারণে যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য তা এক মরণ ফাঁদে পরিণত হতে পারে। আর এ কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ইরানে একটি পূর্ণাঙ্গ স্থল অভিযান পরিচালনা করা বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সামরিকভাবে প্রায় অসম্ভব বলে বিবেচিত হচ্ছে। অপরদিকে দেশটির শক্তিশালী সামরিক বাহিনীর কঠোর প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চরমভাবে পরাজিত হতে পারে, এমনটাই মনে করছেন বহু বিশ্লেষক। সম্প্রতি মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে মার্কিন ইসরায়েলি স্থল অভিযানের ব্যাপারে প্রশ্ন করা হলে আরাকচি বলেন, ইরান মার্কিন ইসরায়েলি বাহিনীর জন্য অপেক্ষা করছে। এ সময় তিনি বলেন, ইরানে স্থল অভিযান পরিচালনার মতো দুঃসাহস দেখালে মার্কিন ইসরায়েলি বাহিনীকে মারাত্মক বিপর্যয়কর পরিণতির মুখোমুখি হতে হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ইরানে স্থল অভিযানের সম্ভাবনা যতই আলোচনায় আসুক, ইরানের ভূপ্রকৃতি, সামরিক প্রস্তুতি এবং দীর্ঘদিনের প্রতিরোধ কৌশল এই যুদ্ধকে আক্রমণকারী বাহিনীর জন্য অত্যন্ত জটিল করে তুলতে পারে। আর সেই কারণেই অনেক সামরিক বিশ্লেষকের মতে ইরানে স্থল অভিযান শুরু করা মানে হতে পারে মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে কঠিন যুদ্ধগুলোর একটির মুখোমুখি হওয়া। যুদ্ধে কি ইরানের সঙ্গে যুক্ত হচ্ছে এশিয়ার অন্যতম একটি সুপার পাওয়ারের শক্তি? মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক তখনই বিশ্বের আরেক প্রান্ত থেকে এলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি কড়া হুঁশিয়ারি। এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে ইরানের পক্ষে কথা বলেছে উত্তর কোরিয়া। দেশটির অভিযোগ, ইরানে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে ওয়াশিংটন ও তেল আবিব। সম্প্রতি উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান হামলার কঠোর নিন্দা জানান। তার ভাষায়, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান সম্পূর্ণ অবৈধ এবং এটি আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি তৈরি করছে। উত্তর কোরিয়ার মতে, একটি সার্বভৌম দেশের ওপর এভাবে সামরিক হামলা চালানো আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নীতির পরিপন্থী। তারা দাবি করেছে, এই ধরনের আগ্রাসী পদক্ষেপ শুধু ইরানকেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলছে। বিবৃতিতে আরও বলা হয়, অন্য দেশের সরকারকে হুমকি দেয়া কিংবা সামরিক হামলার মাধ্যমে চাপ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করতে পারে বলেও সতর্ক করেছে পিয়ংইয়ং। তবে শুধু সমালোচনাতেই থেমে থাকেনি উত্তর কোরিয়া। তারা ইরানের সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। সম্প্রতি ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন সুপ্রিম লিডার হিসেবে মোস্তফা খামেনিকে নির্বাচিত করেছে, যিনি ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। এই সিদ্ধান্তকে উত্তর কোরিয়া ইরানি জনগণের পছন্দের প্রতিফলন হিসেবে অভিহিত করেছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনির প্রতি শ্রদ্ধা জানায় এবং বিশ্বাস করে এই নির্বাচন ইরানের জনগণের ইচ্ছাকেই প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য কেবল একটি কূটনৈতিক সৌজন্য নয়, বরং এর পেছনে রয়েছে স্পষ্ট রাজনৈতিক বার্তা। কারণ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানে থাকা দেশগুলোর মধ্যে এক ধরনের অঘোষিত সমন্বয় দেখা যায়। সেই প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার এই বক্তব্য অনেকের কাছেই একটি কৌশলগত অবস্থান হিসেবে দেখা হচ্ছে। বিশ্ব রাজনীতির আরেকটি দিকও এখানে স্পষ্ট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে উত্তেজনায় থাকা কয়েকটি দেশ এখন অনেক ক্ষেত্রেই একে অপরের প্রতি প্রকাশ্য সমর্থন দেখাতে শুরু করেছে। ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যেও সেই প্রবণতা আরও পরিষ্কার হয়ে উঠছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশ্লেষকেরা বলছেন উত্তর কোরিয়ার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে সরাসরি বদলে দেবে এমনটি না হলেও এটি আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ সংকেত। কারণ এটি দেখিয়ে দিচ্ছে ইরানকে ঘিরে সংঘাত এখন শুধু আঞ্চলিক নয়, বরং ধীরে ধীরে বৈশ্বিক রাজনীতির বড় ইস্যুতে পরিণত হচ্ছে। ইরান যুদ্ধের মাঝেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাথাচাড়া কেন দিল উত্তর কোরিয়া? কিম জং উনের দেশটি কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে? বড় কিছু কি ঘটতে চলেছে কোরীয় উপদ্বীপে? সম্প্রতি যুদ্ধজাহাজ ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সেই সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত হামলার শিকার ইরানের পাশে কূটনৈতিকভাবে দৃঢ় অবস্থান নিতে দেখা গেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে বিশ্ব রাজনীতিতে কি নতুন অক্ষ তৈরি হতে যাচ্ছে? যুদ্ধের ময়দানে ইরানের পাল্টা প্রতিঘাত ঠেকাতে যখন ব্যস্ত মার্কিন সেনারা, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গর্জে উঠেছে উত্তর কোরিয়া। মার্কিন প্রশাসনকে রীতিমতো ভয়াবহ পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং। কিন্তু হঠাৎ করেই উত্তর কোরিয়া সামরিক প্রতিক্রিয়ামূলক উত্তাপ ছড়াচ্ছে কেন? যুক্তরাষ্ট্রকে নিজেদের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবেই বিবেচনা করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আর এর পেছনেও রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু কারণ। 9 মার্চ থেকে দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই মহড়ায় অংশ নিয়েছে দুই দেশের কমপক্ষে 18,000 সেনা। ফ্রিডম শিল্ড নামের বার্ষিক এই মহড়ায় আরও অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অত্যাধুনিক সমরাস্ত্রগুলো, যাকে নিয়েই মূলত উদ্বেগ প্রকাশ করেছে উত্তর কোরিয়া। 10 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত সামরিক মহড়াকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের উস্কানি হিসেবেই দীর্ঘদিন ধরে বিবেচনা করে আসছে পিয়ংইয়ং। তাই তো কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং বলেছেন, কোরীয় উপদ্বীপকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র। পেশি শক্তি দেখিয়ে এই অঞ্চলকে ভয়াবহ পরিণতির মুখোমুখি করছে ওয়াশিংটন। আমাদের ধৈর্য নিয়ে কখনোই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে খেলা উচিত হবে না। শত্রুর বিরুদ্ধে উত্তর কোরিয়া তাদের প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার করবে জানিয়ে কিম ইয়ো জং বলেন, আমরা আমাদের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি করব। আমাদের দেশের বিরুদ্ধে কৌশলগত হুমকি তৈরি করছে এমন বিষয়গুলোর বিপক্ষে লড়াই চালিয়ে যাব। এদিকে যুক্তরাষ্ট্রের এমন চক্রান্তের মাঝেই সম্প্রতি একটি যুদ্ধজাহাজের পরীক্ষামূলক যাত্রা ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ দেখতে উত্তর কোরিয়ার নামফো শিপইয়ার্ডে যান দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এ সময় সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে নিজেই সেই মারণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের সাক্ষী হন কিম। অন্যদিকে ইরান ইস্যুতেও বেশ সরব অবস্থানে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কিম জং উনের বরাতে এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের উপর মার্কিনী আগ্রাসন আন্তর্জাতিক সীমা লঙ্ঘনের শামিল।
যুক্তরাষ্ট্রের এমন আধিপত্যবাদের তীব্র প্রতিবাদ জানায় পিয়ংইয়ং। প্রশ্ন হলো, ইরান ইস্যুতে কেন সরব অবস্থানে পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়া? পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, মার্কিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মিসাইল তৈরির জন্য ইরানকে প্রয়োজনীয় সহায়তা করছে উত্তর কোরিয়া। বিনিময়ে তেহরানের কাছ থেকে জ্বালানি তেল ক্রয় করছে পিয়ংইয়ং। আর কিম জং উনের সাথে বহুদিন ধরেই কৌশলগত সামরিক সম্পর্ক বজায় রেখে আসছে রাশিয়া। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লড়তে রাশিয়াকে নিজেদের সেনা সদস্য দেওয়ার পাশাপাশি মিসাইল ও গোলাবারুদ দিয়েও মস্কোকে সহায়তা করেছে উত্তর কোরিয়া। আর মস্কো পিয়ংইয়ংয়ের এই সম্পর্ককে কাজে লাগিয়ে সামরিক খাতে সুবিধা আদায় করছে ইরানও, এমন ধারণা বিশ্লেষকদের। ইরানের পাল্টা প্রতিরোধে এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি তবে অনেকটাই ব্যাকফুটে? তাই কি যে কোনো মূল্যে যুদ্ধ থামাতে চাইছে তারা? তবে ইরান এবার যুদ্ধবিরতির দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এবার উচিত শিক্ষা দিয়ে তবেই যুদ্ধবিরতির বিষয়ে ভাববে দেশটি। তাহলে চলমান সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের খালিবাফ যুদ্ধবিরতির প্রস্তাবকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, আক্রমণকারীদের কঠোর শিক্ষা না দেওয়া পর্যন্ত ইরান যুদ্ধবিরতিতে যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে খালিবাফ বলেন, ইরান আর যুদ্ধবিরতিতে রাজি নয়। ইরান আক্রমণকারীদের উপর এবার এমন আঘাত হানবে যাতে তারা ভবিষ্যতে আর কখনো ইরানের বিরুদ্ধে আগ্রাসনের সাহস না পায়। তার ভাষায়, এই যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, বরং এটি ইরানের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন। তিনি আরও বলেন, দখলদার ইহুদিবাদী গোষ্ঠী তাদের আধিপত্য টিকিয়ে রাখতে দীর্ঘদিন ধরেই একটি দুষ্টচক্র অনুসরণ করে, আর তা হল যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এবং পুনরায় যুদ্ধ। তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন, ইরান এই চক্র ভেঙে দিবে। 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে আচমকা বড় আকারের সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির বহু সামরিক নেতৃত্ব নিহত হন। এছাড়াও চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরানে হাজারের অধিক বেসামরিক মানুষ নিহত হন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ অভিযানের পাল্টা জবাব হিসেবে ইরানও ইসরায়েলি ভূখণ্ড ও এ অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরানের পাল্টা হামলার মাত্রা গত বছরের জুনের 12 দিনের যুদ্ধের তুলনায় ছিল অত্যাধিক। এমনকি কয়েক ঘন্টা পরপরই এবার নতুন দফার ঘোষণা দেয় ইরানের সশস্ত্র বাহিনী। এবারে যুদ্ধে ইরান তার সর্বাধুনিক প্রযুক্তির মিসাইল ও ড্রোন ব্যবহার করে, যা যে কোনো কিছুর তুলনায় ব্যাপক বিধ্বংসী ও নিখুঁত। ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবার অনেকটাই ব্যাকফুটে চলে গেছে। ফলে যে কোনো মূল্যে এবার যুদ্ধবিরতিতে যেতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে ইরান এবার ঘোষণা দিয়েছে যে কোনো স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা আর যুদ্ধবিরতিতে যাবে না, বরং প্রয়োজনে দীর্ঘমেয়াদী প্রতিরোধের পথেও হাঁটতে প্রস্তুত তেহরান। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে কঠোর অবস্থান। সব মিলিয়ে পরিস্থিতি এখন কোন দিকে এগোয় সেটাই এখন দেখার বিষয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা সামরিক হামলার মধ্যেও ইরান আত্মসমর্পণের কোনো ইঙ্গিত দিচ্ছে না, বরং সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি আসলে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে, নাকি পরিস্থিতি ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের জন্যই জটিল হয়ে উঠছে? আর ইরান কি তবে যুদ্ধে বিজয়ের খুব কাছেই দাঁড়িয়ে?
সাম্প্রতিক সময়ে এমন ইঙ্গিতই সামনে এসেছে যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু উপদেষ্টা নাকি ব্যক্তিগতভাবে তাকে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজে দেখার পরামর্শ দিয়েছেন। তাদের ভাষায় একটি এক্সিট র্যাম্প বা প্রস্থান পথ খুঁজে নেওয়াই এখন সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত হতে পারে, কারণ যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ। আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে, আর তার প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের ভেতরেও। জ্বালানির দাম বাড়ছে দ্রব্যমূল্য। ফলে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে তা ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য ভিন্ন চিত্র তুলে ধরেন। তিনি দাবি করেন, সামরিক অভিযানের অধিকাংশ লক্ষ্য ইতোমধ্যে অর্জিত হয়েছে। তার ভাষায়, আমরা নির্ধারিত সময়ের অনেক আগেই এগিয়ে আছি। ট্রাম্প আরও বলেন, তার বিশ্বাস এই যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যেতে পারে। তবে যুদ্ধের সমাপ্তির জন্য তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। একই সঙ্গে তার বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া গেছে। ইরানের জনগণ যারা বর্তমান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন তাদের সহায়তা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্পের উত্তরে বোঝা যায় তিনি এখন দ্রুত যুদ্ধ শেষ করতেই বেশি আগ্রহী। নেতৃত্ব পরিবর্তনের জন্য দীর্ঘমেয়াদী চাপ অব্যাহত রাখার বিষয়টি তার অগ্রাধিকারের তালিকায় নেই। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি ব্যবস্থা দেখতে চায় যা বহু বছরের শান্তির পথ খুলে দিতে পারে, কিন্তু যদি সেটা সম্ভব না হয় তাহলে সংঘাতকে দীর্ঘায়িত না করে এখনই বিষয়টির ইতি টানাই ভালো। তবে এই অবস্থানের মধ্যেও কিছুটা হতাশার সুর শোনা গেছে তার কথায়, কারণ ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নিহত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনিকে নিয়োগ দেওয়ায় ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন। তার মতে এই সিদ্ধান্ত স্পষ্ট ইঙ্গিত দেয় যে তেহরান পিছু হটার কোনো পরিকল্পনা করছে না। এদিকে ট্রাম্প প্রশাসনের ভেতরেও দ্বিধা বাড়ছে। কিছু কর্মকর্তা মনে করছেন, যদি ইরান আঞ্চলিক দেশগুলোর ওপর হামলা চালিয়ে যেতে থাকে এবং ইসরায়েল ইরানি লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখতে চায়, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধ থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়বে। বিশেষ করে হরমুজ প্রণালীর প্রশ্নটি এখন বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এই পানিপথ দিয়ে বিশ্বের বিশাল অংশের তেল পরিবহন হয়। যদি ইরান সেখানে তেলের প্রবাহে বাধা সৃষ্টি করে তাহলে তা বৈশ্বিক অর্থনীতিকে বড় ধাক্কা দিতে পারে। ট্রাম্প নিজেও সতর্ক করে বলেছেন, যদি হরমুজ প্রণালীর তেল পরিবহন বাধাগ্রস্ত হয় তাহলে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়ে যেতে প্রস্তুত। তবে বাস্তব পরিস্থিতি নিয়ে প্রশ্নও বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিরাম যৌথ হামলার পরও কেন ইরান আত্মসমর্পণ করছে না, এই বিষয়টি নিয়েও নাকি ট্রাম্প মাঝে মাঝে বিস্ময় প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। এদিকে হোয়াইট হাউস অবশ্য এসব খবরকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, অজ্ঞাত সূত্রের উপর ভিত্তি করে তৈরি এসব প্রতিবেদনে অনেক আজে বাজে তথ্য রয়েছে। তার দাবি, প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা সপ্তাহের 7 দিন দিনে 24 ঘন্টা কাজ করছেন অপারেশন এপিক ফিউরি সফল করতে। এই সামরিক অভিযান কবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেবেন একমাত্র সর্বাধিনায়ক। JBS Holdings Limited. তবে ট্রাম্পের বক্তব্যে কিছু অসামঞ্জস্যও দেখা গেছে। গত সপ্তাহে তিনি বলেছিলেন, তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান এবং প্রয়োজনে স্থল বাহিনী পাঠানোর সম্ভাবনাও নাকচ করেননি। কিন্তু কয়েকদিনের মধ্যে আবার তিনি বলেছেন, এমন কোনো নির্দেশ দেওয়ার কাছাকাছিও তিনি নেই। একদিকে তিনি বলেন যুদ্ধ দ্রুত শেষ হতে পারে, আবার পরক্ষণেই জানান প্রয়োজনে যুক্তরাষ্ট্র আরও এগোতেও পারে। এই দ্বৈত বার্তাই এখন নতুন প্রশ্ন তৈরি করছে। সমুদ্রেই যুক্তরাষ্ট্রের জন্য মরণ ফাঁদ পেতেছে ইরান। তাহলে কি মার্কিন রণতরীকে ডুবিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান? আয়াতুল্লাহ আলী খামেনির দিয়ে যাওয়া নির্দেশনায় কি পালন করতে যাচ্ছে ইরানের সামরিক বাহিনী? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য বলছে 6000 সামুদ্রিক মাইন নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে তেহরান। এদিকে মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরীকে নিয়ে আসার ষড়যন্ত্র করছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। হরমুজ প্রণালী কি এবার যুদ্ধের আগুনে উত্তপ্ত হতে চলেছে? প্রশ্ন হলো, ইরানের ফাঁদে পা দিয়ে নিজের বিপদ কি নিজেই ডেকে আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?
ইরানের মিসাইলের তাণ্ডবে সম্প্রতি পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। অথচ ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহত হওয়ার আগেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ার করে বলেছিলেন, বিমানবাহী রণতরী অবশ্যই একটি বিপজ্জনক সামরিক অস্ত্র, তবে আরও বিপজ্জনক হল সেই মারণাস্ত্র যা রণতরীকেও সমুদ্রে ডুবিয়ে দিতে পারে। ইরানের সেই সক্ষমতা আছে। এবার কি তাহলে খামেনির সেই হুঁশিয়ারির বাস্তবায়ন করতে যাচ্ছে ইরানের সামরিক বাহিনী? মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, হরমুজ প্রণালীতে ইরান সামুদ্রিক মাইন মোতায়েন করতে পারে, যার কারণে চরম বিপদের মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্রের মিসাইল বিধ্বংসী ডেস্ট্রয়ার সহ বিমানবাহী রণতরীগুলো। এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে। যদিও ইরানের সামরিক বহরে ঠিক কতগুলো মাইন রয়েছে সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পায়নি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো, তবে তাদের অনুমান ইরানের কাছে কমপক্ষে 2000 থেকে 6000 সামুদ্রিক মাইন থাকতে পারে, যেগুলো দিয়েই মূলত মার্কিন বিমানবাহী রণতরীগুলোকে ঘায়েলের পরিকল্পনা করেছে তেহরান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত সামরিক আগ্রাসন নতুনভাবে মাথাচাড়া দেওয়ার পর থেকেই হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা ছড়ায় পুরো মধ্যপ্রাচ্যে, কারণ বিশ্বের প্রায় 20% জ্বালানি এই সামুদ্রিক পথটি ব্যবহার করেই পরিবহন করা হয়। আর এই রুটটি বর্তমানে সাময়িকভাবে বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। তবে এই বিষয়ে যেন কোনো ভ্রুক্ষেপই নেই যুক্তরাষ্ট্রের। উল্টো ইউএসএস জর্জ H.W. বুশ নামের আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে মোতায়েনের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানের বিরুদ্ধে স্থলবাহিনী পাঠানোর বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বারবার বৈঠক করছেন মার্কিন শাসক। কিন্তু স্থলবাহিনী পাঠিয়ে ইরানের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়ন করতে চান ট্রাম্প? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে এখনো 200 কেজি ইউরেনিয়াম মজুদ রয়েছে বলে সম্প্রতি দাবি করেছে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA, যা 60%-এরও বেশি সমৃদ্ধ। আর এই ইউরেনিয়ামগুলোকে নিজেদের আয়ত্তে নিতেই ইরানে স্থলবাহিনী পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন স্থলবাহিনীর জন্য অধীর অপেক্ষায় আছে তেহরান, সম্প্রতি এমন সতর্ক বাণীও দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীকেও কড়া জবাব দেওয়ার জন্য সকল প্রস্তুতি এরই মধ্যে সেরে ফেলেছে ইরানের সশস্ত্র বাহিনী।